শনির রাশি পরিবর্তনে সিংহ রাশির তো শনির ঢাইয়া শুরুই হয়েছে। এবার 28 এপ্রিল শনি নক্ষত্র পরিবর্তন করছে, পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র থেকে বেরিয়ে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে এবং 13 জুলাই এই নক্ষত্রে বক্রি হবে এবং তার সাথে অক্টোবরের 3 তারিখে বক্রি অবস্থায় আবার ফিরে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তো শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন আর এই সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে এ বিষয়ে আজকে বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরব। গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তো তার বলে বৃদ্ধি পায়, এটা তো জ্যোতিষশাস্ত্র মতেই এটা বলা রয়েছে। তো শনি এখন নিজের নক্ষত্র অবস্থান করবে, তো শনির ক্ষেত্রে শনির এই নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহলবশত, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আগামী দিনে বহু ভিডিও এই সিংহ রাশি সম্পর্কে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী প্রেমী, জ্যোতিষীকে ভালোবাসেন, জ্যোতিষীর উপর ইন্টারেস্টেড, তাদের জন্য আশা করছি খুবই ভালো হবে। তবে আমি কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কোনো কুষ্টি ধরে আলোচনা নয়, এটা আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এখন হয়ে গেল উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নক্ষত্র। এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের বিস্তার হচ্ছে 3.20 ডিগ্রি থেকে 16.40 ডিগ্রি পর্যন্ত মীন রাশিতেই পড়ছে। উত্তরা ভাদ্রপদের 4টি চরণই মীন রাশির মধ্যে পড়ছে আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির বুধান্না। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে আবার শনিদেব আর রাশি হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির মীন রাশি। তো এই দেবতাটি পৃথিবীর নিচে বসে থাকা একটা সাপের সাথে তুলনা করা হয়েছে, যার নিচে কোমরের নিচের অংশটা সাপের মতন আর উপরের অংশটা দেবতার মতন। শিয়রি বিষ্ণু যে শেষনাগের উপর শয়ন করে সেই শেষনাগকে এই আহির বুধান্না দেবতার সাথে তুলনা করা হয়েছে। বুদ্ধিমান, দয়ালু, পরোপকারিতা, দার্শনিক চিন্তাধারা, গভীর চিন্তাশীল, আত্মবিশ্লেষণকারী, সমাজসেবী, ধ্যান, সাধনা ইত্যাদি কিন্তু বুঝায় এই নক্ষত্র থেকে। এবং সবথেকে আরও একটা খুব ভালো জিনিস এই নক্ষত্র থেকে উঠে আসে, সেটা হচ্ছে কি ক্যালকুলেট, হিসাব, ম্যাথামেটিক্স, অঙ্ক, এরকম জিনিস কিন্তু এই নক্ষত্রের বিশেষ একটা গুণ দেখা যায়। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব আর রাশি হয়ে গেছে কি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো এই নক্ষত্রের মানে যদি শত্রুতার জিনিসটা কারোর সাথে করে তো শত্রুতা কীভাবে নিবাতে হয় সেটাও জানে, আবার বন্ধুত্ব কারোর সাথে যদি করে তো বন্ধুত্বর হাত কীভাবে বাড়াতে হয় বিপদে আপদে সেই জিনিসটাও কিন্তু খুব ভালো মতন করে জানে। বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও এরা নিজেকে ঠিক রাখে এবং ডিসিশন নেওয়ার ক্ষমতাটা খুব ভালো থাকে। যে কোনো ব্যাপারে যদি ডিসিশন নিতে কোনো দেরিও হয় তার জন্য এদের কোনো আক্ষেপ থাকে না। আর সমাজে প্রচুর মান সম্মান পায় নিজেদের কাজের জন্য। সমাজে আবার যদি কোনো খারাপ কাজ হয় তার উপর প্রোটেস্টও করে, আবার যদি ভালো কাজ হয় তার জন্য আবার সুনামও করে যে হ্যাঁ ভালো কাজ হলো। যেহেতু ন্যায়ের দেবতা শনিদেব কর্মফলদাতা, আবার এরা জীবনটাকে হিসাবের মধ্যে নিয়েও চলতে খুব ভালোবাসে, এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের হিসাব করতে খুব ভালোবাসে। এই নক্ষত্রের জন্মানো জাতিকারা মানে জাতিকাদের মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে এবং যে গৃহে যায় সেই গৃহে আবার শ্রীবৃদ্ধি ঘটায়। খুব জাতিকাদের খুব ভালো, এক কথায় বলতে গেলে বাড়ির উন্নতি হয় এবং জাতক কিংবা জাতিকারা ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব জিনিসটাকে খুব ভালো বুঝে। তো শনি এই নক্ষত্রে নিজের নক্ষত্র অবস্থান করছে, অনেক দিক থেকে ভালো জিনিস বোঝা যাচ্ছে, আবার অনেক দিক থেকে সাবধানও থাকতে হবে, কারণ মানসিক টেনশন, অশান্তি, সংঘর্ষ এগুলো জিনিস ঢাইয়াতে থাকে। আর অষ্টম ঘরে শনি অবস্থান করছে মীন রাশিতে। তবে সিংহ রাশির ক্ষেত্রে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে শনিদেবের এই যে পরিবর্তন মীন রাশিতে হচ্ছে, তো দেবগুরু বৃহস্পতির রাশিতে হচ্ছে। তো দেবগুরু বৃহস্পতির সাথে তো সম্পর্ক, তো এটা তো সম্পর্ক ঠিক আছে, কিন্তু গোচরে আবার কি সম্পর্ক রয়েছে? গোচরে যদি মিত্রতা সম্পর্ক হয় তাহলে যথেষ্ট কিছুটা হলেও সম্পর্ক, সংঘর্ষ থাকবে, সংঘর্ষের ঘরে সংঘর্ষ থাকবে, কিন্তু কাজগুলো সাকসেস হবে, এরকম জিনিসটা তৈরি হবে যদি দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক তৎকালীন মিত্রতা হয়। তো দেবগুরু বৃহস্পতি এর পরে রাশি পরিবর্তন করবে, তো যা দেখা যাচ্ছে তাতে
যথেষ্ট ভালো সম্পর্কই উঠে আসছে, একটা বন্ধুত্ব সম্পর্কই উঠে আসছে। তো ষষ্ঠপতি এবং সপ্তমপতি হয়ে এই অষ্টম ঘরে অবস্থান, আর যে ত্রিকোণটা পাচ্ছে সেই ত্রিকোণটা হয়ে গেছে আবার মোক্ষ ত্রিকোণ। মোক্ষ ত্রিকোণ হচ্ছে কি 4, 8 আর 12, এই তিনটি ঘরকে নিয়ে মোক্ষ ত্রিকোণ হয়। আর মোক্ষ ত্রিকোণের ব্যাখ্যাও করেছিলাম। তো এখান থেকে কিন্তু মোক্ষ ত্রিকোণটাও যথেষ্ট জাগ্রত হবে। এবং এই যে নক্ষত্র, এই নক্ষত্র হচ্ছে কি আত্মবিশ্লেষণকারী নক্ষত্র, গভীর চিন্তাশীল নক্ষত্র। এবং অষ্টম ঘর থেকে গভীর জিনিসটাকে বোঝাচ্ছে, গভীর জ্ঞান, রিসার্চ, এই সমস্ত জিনিসকে বোঝাচ্ছে। তাহলে শনির এই অবস্থানে এই মোক্ষ ত্রিকোণটাও বিশেষভাবে প্রভাবিত হচ্ছে। এবং শনি যেহেতু ষষ্ঠ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি, তাহলে এই দুটি ঘরকে প্রভাবিত করবে এই সময় শনির এই অবস্থান। এবং শনির যে তিনটি দৃষ্টি যেখানে যেখানে পড়বে, যেই ঘরগুলো, সেই ঘরগুলোতেও কিন্তু প্রভাবিত হবে। শনির প্রথম তৃতীয় দৃষ্টিটা পড়ছে কর্মের ঘরে, যেটা হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশির অধিপতি শুক্র, শুক্র হচ্ছে পরম মিত্র, শুক্রের সাথে সম্পর্ক ভালো। তাহলে কর্মের ঘরের এখানটাতে শনি তৃতীয় দৃষ্টি পড়ছে। এবার সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও বুধের সাথে সম্পর্ক মিত্রতা। এবং দশম দৃষ্টিটা পড়ছে আবার পঞ্চম ঘরে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি, ধনু রাশি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, নক্ষত্র, নিজের নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে দৃষ্টি দিচ্ছে। তার সাথে দেবগুরু বৃহস্পতির আবার সম্পর্ক, তৎকালীন মিত্রতা উঠে আসছে, বর্তমানেও রয়েছে এবং আগামী দিনেও থাকবে, যতক্ষণ পর্যন্ত ওই একাদশ ঘর, লাভের ঘর মিথুন রাশিতে যতক্ষণ পর্যন্ত থাকছে। তারপরে আবার যখন কর্কট রাশিতে যাবে তখন তো শনির উপর ডাইরেক্ট দৃষ্টি পড়বে দেবগুরু বৃহস্পতির। তো দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো হবে পরবর্তী দিনে, পরপর লাগাতার পরিবর্তন, কারণ দেবগুরু বৃহস্পতি তো অতিচারী হয়ে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করা মানেই অতিচারী হয়ে যাওয়া। তো অতিচারী যখন হবে, এই 2028 পর্যন্ত দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো হবে, প্রত্যেকটা পরিবর্তনে শনির সাথে কিন্তু একটা কানেকশন থেকে যাবে। তবে শনি হচ্ছে কি ন্যায়প্রিয় দেবতা, কর্মফলদাতা। আর যে নক্ষত্র বললাম ক্যালকুলেট, হিসাব, অতএব কর্মের কিন্তু হিসাব হবে। আর তার মধ্যে আধ্যাত্মিকের ঘরে অবস্থান করছে। আধ্যাত্মিকের ঘরে অবস্থান করা মানে দার্শনিক চিন্তা ভাবনা, আত্মশক্তি, আত্মবিশ্লেষণকারী এবং গভীর চিন্তা এই ঘর থেকে কিন্তু উঠে আসছে। অর্থাৎ ঈশ্বরের সাথে একটা কানেকশন, এই জিনিসটা কিন্তু শনি বুঝাবে এই অষ্টম ঘরে অবস্থান করে। শনি তৃতীয় দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। আর শনি যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের মেন জিনিস হচ্ছে হিসাব, ক্যালকুলেট। তাহলে কর্মের দিকে। এবং শনির সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে, বাণীর ঘরে। এবং শনির দৃষ্টি পড়ছে আবার ওই দশম দৃষ্টি পঞ্চম ঘরে। পঞ্চম ঘরটা হচ্ছে কি মা লক্ষ্মীর ঘর। পঞ্চম ঘর থেকে বৃদ্ধি জিনিসটাকে বোঝায়, লাভ করা জিনিসটাকে বোঝায়। শনি হচ্ছে কি অনুশাসন প্রিয়, অনুশাসনের মধ্যে সব কাজ করতে হবে, আলস্যকে ত্যাগ করে করতে হবে। এবং কর্মক্ষেত্রে হিসাব জিনিসটাকে মেনটেন করে চলতে হবে, যে কোনো হিসাব। সিংহ রাশিকে কর্মক্ষেত্রে হিসাব করে চলতে হবে, বাজেট করে চলতে হবে, বাজেটের বাইরে চলা যাবে না। আয় ব্যয়ের হিসাব টোটালটা রাখতে হবে, যেহেতু এই নক্ষত্র হিসাব জিনিসটাকে বোঝায়। বাণীর ঘরে শনির দৃষ্টি পড়ছে, অতএব নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, যেন এমন কথাবার্তা বলবো না যে সামনের ব্যক্তি চটে গেল, তাহলে হওয়া কাজ কিন্তু হবে না এরকম। শনি হচ্ছে কি আবার সপ্তমপতি, অষ্টম ঘরে অবস্থান করছে। তাহলে এখানটাতে পার্টনারশিপের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু আবার বিভিন্ন দিক থেকে কিছুটা হলো সজাগ থাকতে হবে, যে নিজেদের মধ্যে যেন একটা ভুল বুঝাবুঝি যেন না হয়। কারণ শনি কিন্তু নিজের নক্ষত্রে আছে এবং সংঘর্ষের ঘরে, সংঘর্ষ অবশ্যই দিবে, এটা ঠিক, কিন্তু কর্মক্ষেত্রে আবার সফলতাও দিবে। কারণ দেবগুরু বৃহস্পতির এই যে কর্মের ঘর, তারপরে লাভের ঘরে যে অবস্থান, অর্থাৎ লাভও কিন্তু এই সময় পাবে, সংঘর্ষ থাকবে তার সাথে লাভও পাবে। এবং শনি হচ্ছে আবার ষষ্ঠ ঘরেরও অধিপতি। ষষ্ঠ ঘর থেকে কি রোগ, রিপু, ঋণ এ সমস্ত বিচার করাচ্ছে। এবং শনি অষ্টম ঘরে অবস্থান করছে, বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও শনি কিন্তু সংঘর্ষ দিলেও যথেষ্ট আবার সিংহ রাশি এগিয়েও যাবে। গোপন শত্রুগুলো এখন জেগে যাবে, গোপন শত্রুদের চিনতে পারবে এই সময় সিংহ রাশি। এবং শনি এই যে নক্ষত্র অবস্থান করছে, শনি কিন্তু আবার এই জিনিসটা বোঝাচ্ছে যে কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে গভীর চিন্তার ব্যাপার রয়েছে। মুখের কথাতে হাঁ বলে দিলাম এটা না, যে কোনো কাজ করতে গেলে আগে বিশ্লেষণ করতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমি এগোবো কি এগোবো না, যে আমার ভবিষ্যতে আগামীতে এই জিনিসটা থেকে ক্ষতি জিনিসটা উঠে আসবে কি না, সেই জিনিসটাকে দেখতে হবে। অতএব এগুলোও কিন্তু বুঝাচ্ছে শনি এই নক্ষত্রে অবস্থান করে।
উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মানেই গভীর চিন্তা, একটা গভীর জিনিস। আর অষ্টম ঘরটা কি? অষ্টম ঘরটা হচ্ছে গভীর। তাহলে গভীর এই জিনিসগুলো মেনটেন করতে হবে। কারোর মুখের কথায় হ্যাঁ বলে দিলাম সেটা না, আগে নিজেকে দেখতে হবে পরোক্ষভাবে যে হ্যাঁ এই জিনিসটা আমার জন্য উপযোগী, তাহলেই আমাকে এগোতে হবে, এরকম ডিসিশন। শনির এই পরিবর্তনে সিংহ রাশির আবার শিক্ষার দিকে বিশেষভাবে উন্নতি হবে। শিক্ষার দিকে পিতা মাতাদের যারা মানে যে সমস্ত সন্তানেরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ভালো হবে। অষ্টম ঘর থেকে মেডিকেল জিনিসটা দেখাচ্ছে, ডাক্তারি জিনিসগুলো, ডাক্তারি দিকে নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা ক্যালকুলেট হিসাব অঙ্ক নিয়ে পড়াশোনা করছেন বা অঙ্কের কোনো এমন একটা ম্যাথামেটিক্সের কোনো একটা বিভাগ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো। সফটওয়্যার নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশ যাওয়ার সুযোগগুলো হবে বা এর উপরে কোনো একটা দীর্ঘকালীন গবেষণা করছেন, এই সমস্ত কাজে উন্নতি রয়েছে। আবার যে সমস্ত কাজগুলো দীর্ঘদিন ধরে চলছে বা দীর্ঘদিন ধরে চলার মতন কাজ বা কোনো একটা বড় প্রজেক্টের আশায় রয়েছেন, এ সময় কিন্তু প্রজেক্ট পাওয়ারও বিশাল সুযোগ থাকছে। কারণ শনি হচ্ছে কি ষষ্ঠপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে। তো ষষ্ঠপতি কি? কম্পিটিশন দেখাচ্ছে। আর অষ্টম কি? আকস্মিক লাভ। তাহলে ষষ্ঠপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করা মানে যে কম্পিটিশন, এবং শনির তৃতীয় দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, তাহলে কর্মের দিকে যে কম্পিটিশন হবে সেদিক থেকেও কিন্তু শনি যথেষ্ট এগিয়ে রাখবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশিতে শনি অবস্থান করছে এবং শনির সাথে দেবগুরু বৃহস্পতির একটা তৎকালীন মিত্রতা হচ্ছে। তবে সংঘর্ষ থাকবে, এটা কিন্তু সঠিক যে সংঘর্ষের মধ্যেই সমস্ত কাজ এগোবে। কোনো কাজ কিন্তু একবারে চট করে হবে না, ধীরগতি অবশ্যই নিয়ে আসবে শনি। কারণ শনি কিন্তু হচ্ছে কি যে একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত থাকে। শনি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত থাকে, কাজের যথেষ্ট গতি কম আসবে, কিন্তু শনির যে প্রভাবটা দিবে তার ফলটা কিন্তু আবার দীর্ঘকালীন দীর্ঘমেয়াদী হয়। মোক্ষ ত্রিকোণ ঘরটি জেগে গেছে। এই যে চতুর্থ ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, এই ঘর জমি সংক্রান্ত ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বড় বড় রাস্তাঘাটের কাজ করছেন, বড় বড় বিল্ডিংয়ের কাজ করছেন, তাছাড়া যেগুলো হয় আর কি দীর্ঘকালীন কাজ, এই সমস্ত কাজের দিকেও যথেষ্ট মানে সংঘর্ষও থাকবে, লাভও থাকবে, পরিশ্রমও থাকবে, কাজকর্মও হবে এবং তার সাথে লাভ জিনিসটাও দেখতে পাবে। তবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষ সাবধান। এই সময় গোপন শত্রুগুলোকে চোখের সামনে দেখতে পারবে। অতএব নিজের গোপন কাজকে গোপনের মধ্যেই রাখা উচিত এবং কারো মুখের কথা তো বিশ্বাস করা উচিত না। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের সময় যে ফলটা ছিল এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের যে ফলটা আসবে সেটা কিন্তু তফাৎ হয়ে যাচ্ছে। কারণ কি? পূর্বা ভাদ্রপদ ছিল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান, দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির সাথে তৎকালীন মিত্রতা। এবার হয়ে গেছে কি যে দেবগুরুর রাশিতে অবস্থান কিন্তু নক্ষত্রটা হয়ে গেছে নিজের নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতির সাথে তৎকালীন মিত্রতা। তাহলে এর মধ্যে কিছুটা হলেও কিন্তু তফাৎ থাকছে। অতএব সংঘর্ষ জিনিস অবশ্যই থাকবে সিংহ রাশির ক্ষেত্রে যতদিন পর্যন্ত শনি এই নক্ষত্রে থাকবে। এবং এরপরে আবার অক্টোবরের 3 তারিখে বক্রি অবস্থায় পূর্বা ভাদ্রপদে চলে আসবে। তার মাঝখানে আবার 13ই জুলাই বক্রি হবে এই উত্তরা ভাদ্রপদে। তখন কিন্তু অন্যরকম ভিন্ন আলোচনা হবে, তখন গ্রহদের যে পরিবেশ সেই নিয়েও একটা হবে আলাদা আলোচনা। এবং সিংহ রাশির উপর এই মুহূর্তে রাশির উপরে আবার যে রাহু কেতুর যে পরিবর্তন হবে, কেতুও কিন্তু রাশির উপর চলে আসবে এবং সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আরও একটি পরিবর্তন হবে, সেটা হচ্ছে মঙ্গলের পরিবর্তন। মঙ্গলের পরিবর্তন কিন্তু অতটা ভালো পরিবর্তন হবে না, কারণ রাশির উপর কিন্তু কেতু অবস্থান করছে। তবে রাজার ঘরে গ্রহের অবস্থান খারাপ হয় না, রাজার ঘরে এসে অনুশাসনের মধ্যে থাকতে হয়, কিন্তু কেতু আর ওই যে মঙ্গলের অবস্থান এটা কিছুটা হলেও কিন্তু প্রভাব দিবে। তো যাই হোক, সেই সময় বিশেষভাবে আলোচনা করব। তা বলে যে শুধু খারাপই দিবে সেটা না, অনেক দিক থেকে আবার ভালো কাজও হবে। তো শনির এই নক্ষত্রের পরিবর্তন অষ্টম ঘরে যারা ঈশ্বর সাধনার সাথে যুক্ত রয়েছেন, ঈশ্বরের সাথে কোনো একটা যোগাযোগের মধ্যে রয়েছে, যে ঈশ্বরের ধ্যান ঈশ্বরের সাধনা করছেন বা গুরুর সান্নিধ্যে রয়েছেন, গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। কারণ অষ্টম ঘরটা হচ্ছেই কি নিজেকে চিনো, নিজেকে চেনার ঘর, অর্থাৎ গভীর জ্ঞান লাভ করার ঘর হচ্ছে এই অষ্টম ঘর। তো যার জন্য এই সময়কালে ধর্মের দিকে যথেষ্ট মন এগিয়ে যাবে, ধর্ম পথে চলা, ধর্মের কথা বলা, ধর্মের সঙ্গে থাকা, এই সমস্ত জিনিসেও কিন্তু শনি কিন্তু যথেষ্ট এই রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে, সিংহ রাশিকে।
এবং এইগুলো কিন্তু আবার বেশি করে বৃদ্ধি পাবে কখন, যখন দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ে যাবে, একদম নবম দৃষ্টি পড়ে যাবে। নবম দৃষ্টি পড়বে শনির উপর যেই সময়, সে সময় কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, কারণ নবম দৃষ্টির একটা দেবগুরু বৃহস্পতির বিশেষ গুরুত্ব রয়েছে নবম দৃষ্টি। তো এই নবম দৃষ্টিও পড়বে এক সময় এই শনির উপরে। তো যাই হোক, সংঘর্ষ থাকবে, তার মধ্যেই জীবন চলবে, জীবনে এগিয়ে যেতে হবে। তবে শনি যে নক্ষত্রে অবস্থান করছে, বারবার একটাই কথা বলবো সিংহ রাশিকে, বাজেটের মধ্যে চলতে হবে এবং হিসাব কিন্তু ক্যালকুলেট, এই জিনিসটাই কিন্তু বুঝাচ্ছে শনি, গভীর জ্ঞানের ঘরে বুঝাচ্ছে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে গভীর জ্ঞান, গভীরভাবে বিশ্লেষণ করে তবেই কিন্তু এগোতে হবে। পরিবর্তন কর্মক্ষেত্রে এখন বর্তমানে নয়, পরিবর্তন কিন্তু করা যাবে না। যেরকম চলছে, যেরকমভাবে চলছে সেটাকেই ঘষে মেজে চলা উচিত, কারণ এটা পরিবর্তন জিনিসটাও বুঝাচ্ছে। সেটাও কি কর্মক্ষেত্রে পরিবর্তন, অষ্টম ঘর থেকে পরিবর্তন জিনিস বুঝায়, আর শনির তৃতীয় দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, তাহলে পরিবর্তন জিনিসটাকেও কিন্তু বুঝাচ্ছে। শনি অষ্টম ঘরে অবস্থান করছে, ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে। তো যাদের জন্মকুষ্ঠিতে শনি যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু যাদের কোনো দীর্ঘকালীন কোনো অসুখ বিসুখ ছিল, সেই অসুখ বিসুখগুলো কিন্তু জাগিয়ে দিবে। আর যদি শনির যথেষ্ট ভালো অবস্থান থাকে, তাহলে কিন্তু অনেক ইমপ্রুভের দিকে নিয়ে যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম শনির এই নক্ষত্র পরিবর্তন নিয়ে। এই সময়কালে বিশেষভাবে শনির এই পরিবর্তনে প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র পাঠ করা উচিত। এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেওয়া উচিত, গুরুর সান্নিধ্যে থাকা উচিত, ধর্মের পথে চলা উচিত, এবং তার সাথে মেডিটেশন, ধ্যান, সাধনা, এই সমস্ত জিনিস করা উচিত। সমাজ সেবা করা উচিত। যে সমস্ত দুস্থ রোগীরা ওষুধ কিনতে পারে না টাকা পয়সার অভাবে, তাদেরকে কিছু গোপনে যে সাহায্য করা উচিত। হসপিটালে তো এরকম বহু পেশেন্ট রয়েছে যারা পয়সা নাই, ওষুধ কেনার পয়সা নাই, তাদেরকে বিশেষভাবে গোপনে সাহায্য করা উচিত, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে। দান করা উচিত, ধর্মের নামে দান করা উচিত, ধর্মপথে এগিয়ে চলা উচিত। যে মন্দিরগুলোতে আলো জ্বলে না, সেই মন্দিরগুলোতে আলো জ্বালানো উচিত। যে মন্দিরগুলো অপরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেই সমস্ত মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। এবং তার সাথে বলবো, বিশেষ করে হনুমানজির পূজা করা উচিত, বজরংবলীর পূজা করা উচিত এই সময়কালে, এবং সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। হিসাব করেই চলবেন, বাজেট করেই চলবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।